আমরা গত ক্লাসে সেলুলার ইনজুরি শুরু করেছিলাম। আমরা এখন আবার একটু দেখে নিই সেল ইনজুরি বলতে কী বোঝায়। লিমিটস অফ অ্যাডাপটিভ রেসপন্স যদি এক্সিড করে অথবা অ্যাডাপ্টেশনের যে ইনজুরি সেটা যদি লং টার্ম থাকে তাহলে সেল অথবা যদি কোনো এসেনশিয়াল নিউট্রিয়েন্টস দ্বারা ডিপ্রাইভেশন হয় অথবা ডাইরেক্ট কোনো টক্সিক এজেন্ট দ্বারা এফেক্টেড হয় অথবা এমন কোনো মিউটেশন দ্বারা কম্প্রোমাইজড হয় যেটা কিনা সেলের ভায়াবিলিটির জন্য পক্ষে অসম্ভব, তখন এ সিকোয়েন্স অফ ইভেন্টস ফলোস দ্যাট ইজ টার্মড সেল ইনজুরি। ওকে, নেক্সট আমরা আসব সেল ইনজুরি কত টাইপের। আমরা বলেছি ডিউরেশনের উপরে ভিত্তি করে রিভার্সিবল সেল ইনজুরি, ইরিভার্সিবল সেল ইনজুরি। রিভার্সিবল সেল ইনজুরির মধ্যে কী কী আছে? সেলুলার সোয়েলিং, ফ্যাটি চেন। আর ইরিভার্সিবল আছে নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস। এখন আমরা আসি ইনজুরির কজগুলো আমরা জানি। ফিজিক্যাল এজেন্টস আছে, অক্সিজেন ডিপ্রাইভেশন, ইসচেমিয়া, কেমিক্যাল এজেন্ট, ইনফেকশাস এজেন্ট, ইমিউনোলজিক এজেন্ট, জেনেটিক ডিরেসমেন্ট এবং নিউট্রিশনাল ইমব্যালেন্স। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? অক্সিজেন ডিপ্রাইভেশন অ্যান্ড ইসকেমিয়া। এর মধ্যে আবার আমি বলেছি ইসকেমিয়া, হাইপক্সিয়া বলতে কি বোঝায়? অক্সিজেনের ডিপ্রাইভেশন। আর ইসকেমিয়া বলতে বোঝায় অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস দুইটারই ডিপ্রাইভেশন। কেন বেশি ক্ষতিকর? কোনটা বেশি ক্ষতিকর? বেশি ক্ষতিকর ইসকেমিয়া। কেন? এইটাই আমরা এখন ব্যাখ্যা করব। আমরা আসি একটা সেলের যে ইনজুরি হয় অক্সিজেন ডিপ্রাইভেশনের জন্য, সেটা কিভাবে হয়। অক্সিজেন আমাদের সেলের জন্য কি কারণে দরকার? একটা সেলের সব ধরনের ফাংশন অক্ষুণ্ণ রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অ্যাপারেটাস সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। সোডিয়াম পটাশিয়াম পাম্প যদি কাজ না করে তাহলে কিন্তু আর সেলের পক্ষে বেঁচে থাকাই কঠিন। তো সোডিয়াম পটাশিয়াম পাম্প কীভাবে কাজ করে? সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করে হচ্ছে এটিপির মাধ্যমে। এটিপি আবার কিভাবে তৈরি হয়? এটিপি তৈরি হয় হচ্ছে আমাদের অ্যারোবিক গ্লাইকোলাইসিস। আমাদের নর্মাল বডিতে অ্যারোবিক অক্সিজেনের ডিপেন্ডেন্ট যে রেসপিরেশন সেটার মাধ্যমে। এই যে অক্সিজেন ডিপেন্ডেন্ট যে অ্যারোবিক যে রেসপিরেশন সেটার মধ্যে কী কী আছে? দুইটা অংশ, গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল। গ্লাইকোলাইসিস হয় কোথায়? গ্লাইকোলাইসিস হয় হচ্ছে সেলের সাইটোপ্লাজমের মধ্যে। আর ক্রেবস সাইকেল হয় কোথায়? ক্রেবস সাইকেল হয় মাইটোকন্ড্রিয়ার ভিতরে। তাহলে আমাদের দেখেন যে এটিপিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সোডিয়াম পটাশিয়াম পাম্প চালু রাখতে হবে। সোডিয়াম পটাশিয়াম পাম্প চালু রাখতে গেলে আবার সোডিয়াম পটাশিয়াম পাম্পের মেইন যে উপাদান সেটা হচ্ছে প্রোটিন, ফসফোলিপিড, সেটাকে লাগবে। আর এই যে এটিপিটা তৈরি হবে গ্লাইকোলাইসিসের মাধ্যমে, কোন জায়গাটায় হবে? সেলের সাইটোপ্লাজমের মধ্যে। তাহলে সাইটোপ্লাজমের যে অর্গানেলিগুলো আছে, এনজাইমগুলো আছে, সেইগুলো খুব গুরুত্বপূর্ণ। সেইগুলো আসলে প্রোটিন, তাহলে খুব গুরুত্বপূর্ণ প্রোটিনগুলো। এছাড়া আর কি লাগবে? ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল হবে কোথায়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে। মাইটোকন্ড্রিয়া তাহলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাইটোকন্ড্রিয়ার থেকে আরও বেশি শক্তি উৎপাদন হবে। তাহলে একটা সেলের বেঁচে থাকার জন্য, আর এর সাথে আমাদের সেলের সব ফাংশন নিয়ন্ত্রণ করে কি? নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম। তাহলে নিউক্লিয়ার প্রোটিন বা ক্রোমাটিন খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখি যে একটা সেলের যখন ডেথ ঘটে তখন কোন কোন আসলে অর্গানেলির উপরে মেইন অ্যাটাকটা হয়। সেটা হচ্ছে এক নম্বরে আসবো আমরা সেলের যে মেমব্রেন। কেন মেমব্রেন গুরুত্বপূর্ণ? কারণ মেমব্রেনের মধ্যে তো সোডিয়াম পটাশিয়াম পাম্প, এবং মেমব্রেনের উপাদান কি? প্রোটিন এবং ফসফোলিপিড। তারপরে আসি নেক্সট ভিতরে কি? ভিতরে 2 নম্বরে হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গানেলি কোনটা? সাইটোপ্লাজমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গানেলি হচ্ছে লাইসোজোমের মধ্যে কেন গুরুত্বপূর্ণ? লাইসোজোমের মধ্যে অনেক এনজাইম আছে, যে এনজাইমগুলো অ্যাক্টিভেশন হলে সেলের সব যে অ্যাপারেটাস সেগুলো ধ্বংস হয়ে যাবে। কী কী আছে সেরকম আছে প্রোটিয়েজ, লাইপেজ, ক্যাথেপসিন, নিউক্লিয়াস, এন্ডোনিউক্লিয়াস, তারপরে আরও 2-3টা আছে।
ঠিক আছে, এইগুলা লাইসোজোমাল এনজাইম তাহলে খুবই গুরুত্বপূর্ণ। যদি একবার লাইসোজোমাল এনজাইম রিলিজ হয়ে যায় তাহলে কিন্তু ওই সেল আর বাঁচবে না। আচ্ছা, এই যে এনজাইমগুলো যে অ্যাক্টিভেশন হবে সেটার জন্য আবার কে দায়ী? অ্যাক্টিভেশন যে কোনো সেলের যে কোনো এনজাইমেটিক কাজগুলোর জন্য ক্যালসিয়াম ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্পের সাথে ক্যালসিয়াম যে পাম্প সেইটাও খুব গুরুত্বপূর্ণ। নেক্সট আসি আমরা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কেন গুরুত্বপূর্ণ? মাইটোকন্ড্রিয়ার ভিতরে আমরা বললাম ক্রেস সাইকেল হয়। তাহলে ক্রেস সাইকেল যদি মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কি হবে? মাইটোকন্ড্রিয়ার ভিতর থেকে প্রোটিনগুলো বেরিয়ে আসবে, ক্রেস সাইকেল চলবে না, ফলে এটিপি আরও লস হবে। এখন আসি, মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি শুধু ক্রেস সাইকেলের এনজাইম থাকে? নো, মাইটোকন্ড্রিয়ার ভিতরে অসংখ্য এনজাইম থাকে। একটা বলে যে সেলের পাওয়ার হাউস হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটার ভিতরে এমন কোনো এনজাইম নাই যেটা থাকে না। সেই এনজাইমগুলোর মধ্যে অনেকগুলা এনজাইম আছে যেগুলো যদি অ্যাক্টিভেশন হয়, বেরিয়ে আসে এবং অ্যাক্টিভেশন হয়, তাহলে সেলের অটোলাইসিস হয়ে, মানে অ্যাপোপ্টোসিসকে অ্যাক্টিভেট করবে, মানে নিজেই সেল ডেথ ডেকে নিয়ে আসবে। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরের এনজাইমগুলো খুবই গুরুত্বপূর্ণ। আবার আসি আরেকটা, আমি যখন সাইটোপ্লাজমে লাইসোজোম বলছি তখন আরেকটা গুরুত্বপূর্ণ অর্গানেলের কথা ভুলে গেছি, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন গুরুত্বপূর্ণ? কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামই আসলে আমাদের প্রোটিন তৈরি করে। প্রোটিন তৈরির জন্য, প্রোটিন দিয়েই তো সেলগুলো বেঁচে থাকবে, প্রোটিন দিয়েই সেলগুলো তৈরি হবে। তাহলে প্রোটিন যদি যেখানে যেখানে প্রোটিনের সমস্যা হবে, প্রোটিন যেগুলো তৈরি করে সেইগুলোর মধ্যে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই ওই সেল আর বেঁচে থাকবে না। তাহলে প্রোটিন তৈরি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার নিজে তৈরি করতে পারে না, তার সাথে রাইবোজোম যদি অ্যাটাচ থাকে তাহলে তৈরি করতে পারে। এখন যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে রাইবোজোমটা খুলে যায় তাহলেই তো আর রাইবোজোম প্রোটিন তৈরি করতে পারে না, ফলে সেলের প্রোটিনের অভাবে সেল কিন্তু ডেথ ঘটবে। তারপরে লাস্ট হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের যদি প্রোটিনগুলা, ক্রোমাটিনগুলা যদি নষ্ট হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, মিউটেশন হয়ে যায়, তাহলে আর ওই সেল বেঁচে থাকতে পারবে না। তখন ওই সেল দুইভাবেই মারা যেতে পারে, নেক্রোসিসের মাধ্যমে মারা যেতে পারে, অ্যাপোপ্টোসিসের মাধ্যমে মারা যেতে পারে। তাহলে আমরা দেখলাম যে একটা সেলের বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দরকার হচ্ছে এটিপি, এনার্জি। এটিপি যদি ডিপ্লেশন হয়, কমে যায়, মানে যেটা অক্সিজেনের অভাবে হতে পারে, আবার ইস্কেমিয়ার কারণে হতে পারে, তাহলে কি ঘটনা ঘটবে আমরা দেখি। আমাদের শরীরে প্রথম যে এটিপি তৈরির যে আমাদের মেকানিজম, সেটার নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন অক্সিজেনের অভাবে বন্ধ হয়ে যাবে, তখন চেষ্টা করবে তবুও সেল বেঁচে থাকার চেষ্টা করবে। সেটা কিভাবে? সেটা চেষ্টা করবে হচ্ছে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে। যদি অক্সিজেন কমে যায়, এটিপি কমে যায়, এটিপি কমে গেলে গ্লাইকোলাইসিস বন্ধ হয়ে যাবে। গ্লাইকোলাইসিস বন্ধ হয়ে গেলে যখন অ্যানারোবিক গ্লাইকোলাইসিস শুরু হবে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের একটা প্রোডাক্ট হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। সেইটা আবার খুবই খারাপ। ল্যাকটিক অ্যাসিড কী করবে? এটা একটা অ্যাসিড, সেলের পিএইচ কমিয়ে দিবে। পিএইচ কমিয়ে গেলে যে প্রোটিন আর ফাংশন করতে পারে, এনজাইমগুলো ফাংশন করতে পারবে না, ফলে আবার নতুন করে সেল ডেথ হওয়াটা আরও ত্বরান্বিত হবে। ঠিক আছে, গেল। এখন আসি আমরা এই যে সেলের ভিতরে যদি আমাদের এটিপি কমে যায় তখন কি হবে? সোডিয়াম পটাশিয়াম পাম্প যখন কাজ করতে পারবে না তখন সেলের ভিতরে সোডিয়াম, আমাদের নিয়ম ছিল যে সোডিয়াম পটাশিয়াম পাম্পের মধ্যে সেলের ভিতরে থেকে সোডিয়ামকে বাইরে বের করে দিবে আর পটাশিয়ামকে ভিতরে ঢোকাবে। কিন্তু সোডিয়াম যখন বেরোতে পারবে না, সোডিয়ামের আবার একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াটারকে ধরে রাখা। ওয়াটারকে যখন সে ধরে রাখবে, ভিতরে সেলের ভিতরে সুয়েলিং হয়ে যাবে, ওয়াটার অ্যাবজর্পশন হবে। ওয়াটার যখন অ্যাবজর্পশন হবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যখন ফুলে যাবে, তখন তার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে পলিজোম আছে সেটা ডিসোসিয়েশন হয়ে যাবে, খুলে যাবে, ফলে রাইবোজোমটা খুলে যাবে। রাইবোজোম খুলে যাওয়ার কারণে প্রোটিন সিনথেসিস বন্ধ হয়ে যাবে। আর সোডিয়াম পটাশিয়াম পাম্প এবং ক্যালসিয়াম পাম্প বন্ধ হয়ে গেলে আলটিমেটলি সেলুলার সুয়েলিং এবং ক্যালসিয়ামের কারণে বিভিন্ন এনজাইম অ্যাক্টিভেশন হবে। আগেই আমরা বলেছি সেলুলার সুয়েলিং কেন হবে? সোডিয়ামের সাথে ওয়াটার সেলের ভিতরে প্রবেশ করবে। আচ্ছা, আর যেহেতু
অক্সিজেন কমে গেছে, অক্সিজেন এবং গ্লুকোজ দুইটাই কমে গেছে, সেইটা কি করতে পারে, ফোল্ডিং প্রোটিন তৈরি করতে পারে। কিভাবে? এই অক্সিজেনের অভাবে সেলের ভিতরে বিভিন্ন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি হবে, যেটা আমরা পরে পড়ব। সেই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসগুলা যদি প্রোটিনের সাথে বিক্রিয়া করে, তাহলে ওই প্রোটিনগুলা নর্মাল যে প্রোটিন, সেই প্রোটিন আর থাকবে না। যেমন ওই যে আমরা হিট কোয়াগুলেশন টেস্টে পড়েছিলাম যে প্রোটিনকে হিট দিলে কি হয়, কোয়াগুলেশন হয়। সেই রকম এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসের কারণে প্রোটিনগুলোর মধ্যে কোয়াগুলেশন হবে। এটা হচ্ছে কেমিক্যাল কোয়াগুলেশন। এর ফলে মিসফোল্ডেড প্রোটিন তৈরি হবে। এই মিসফোল্ডেড প্রোটিন যখন পরিমাণে অনেক বেশি হয়ে যাবে, তখন সেলের ডেথ ঘটবে। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি ইসকেমিয়ার ইফেক্ট। ইসকেমিয়ার ফলে কি হলো, মাইটোকন্ড্রিয়ার উপরে কী ইফেক্ট করলো, যে সে অক্সিডেটিভ ফসফোরাইলেশন করতে পারলো না, ফলে ডিক্রিজ এটিপি যখন কমে যাচ্ছে, সোডিয়াম পাম্প বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে ক্যালসিয়াম সেলের ভিতরে ঢুকে যাচ্ছে, ওয়াটার এবং সোডিয়াম তিনটেই ঢুকে যাচ্ছে। আর পটাশিয়ামটাকে বাইরের থেকে ভিতরে ঢোকার কথা ছিল, সেইটা কিন্তু হবে না, ইনক্রিজ ইফ্লাক্স অফ পটাশিয়াম হয়ে যাবে। এর ফলে সেলের ভিতরে এন্ডোপ্লাজমিক সোয়েলিংয়ের কারণে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলা সোয়েলিং হবে। এর ফলে ডিটাচমেন্ট হয়ে যাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে রাইবোজোমের, সেলের সোয়েলিং হবে। আর সেলের ভিতরে যে মাইক্রোভিলাইগুলো আছে সেলের গায়ে, ফুলে যাওয়ার কারণে ওই ভিলাইগুলো তো আসলে ফোল্ডিং, সেই ফোল্ডিংগুলোও চলে যাবে। ফলে এই সেলের যে মাইক্রোভিলাইগুলো সেগুলো লস হয়ে যাবে। এরপরে আসি, এটিপি কমে যাওয়ার জন্য কি হবে, এটিপিটা সেল তৈরি করতে চেষ্টা করবে, সেইটা কি মাধ্যমে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস যখন বাড়বে, তখন কি হবে, গ্লাইকোজেন শরীরে কমে যাবে, আর নতুন করে তৈরি হবে ইনক্রিজ ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড পিএইচ কমিয়ে দিবে। পিএইচ কমিয়ে দিলে এই কম পিএইচের মধ্যে কিন্তু নর্মাল প্রোটিন কাজ করতে পারবে না, সেইখানে প্রোটিনের ক্লাম্পিং হয়ে যাবে, যেটা ওই যে হিট কোয়াগুলেশন বললাম, একই রকম কেমিক্যাল এটা কোয়াগুলেশন। এর ফলে কি হবে, নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটিনগুলো আছে সেগুলোও কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার প্রোটিন ক্লাম্পিং হয়ে যাবে। এরপর ডিটাচমেন্ট অফ রাইবোজোম যদি ডিটাচড হয়ে যায়, তাহলে প্রোটিন সিনথেসিস বন্ধ হয়ে যাবে, শেষ। তাহলে সেলের সব ধরনের ফাংশনই লস, সুতরাং ওই সেল আর বাঁচবে না। ক্যালসিয়াম কি করে, আমরা আগেই বলেছি, ক্যালসিয়াম হচ্ছে শরীরের ভিতরে যে এনজাইমগুলো আছে সেইগুলোর অ্যাকশনগুলো পুরোপুরি ক্যালসিয়ামের উপরে নির্ভর করে। ক্যালসিয়াম আয়নের লেভেল যদি বেড়ে যায়, তখন তো ওই এনজাইমগুলা ফাংশন শুরু করে দেবে। ফলে দেখা যাবে যে ওই এনজাইমগুলার যা ফাংশন করার কথা ছিল না, সেটাও এক্সট্রা ফাংশন করবে। এর ফলে আমাদের শরীরের ভিতরে যে নর্মাল যে প্রোটিনগুলো আছে সেইগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, আর আমাদের ক্যালসিয়াম শরীরে নর্মালি কতখানি থাকে, লেস দেন 0.1 মাইক্রোমোল, আর এটা সেলের ভিতরে। আর সেলের বাইরে থাকে 1.3 মিলিমোল। ওকে, বেশিরভাগ ক্যালসিয়াম জমা থাকে সেলের ভিতরে কোথায়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। যদি ক্যালসিয়াম বেড়ে যায়, আবারও একই জিনিস বলছি যে এনজাইমের অ্যাক্টিভেশন হবে। আর একই সাথে মাইটোকন্ড্রিয়াল পারমিয়েবিলিটি ট্রানজিশন পোর নামে একটা জিনিস আছে। এইটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে একটা ছিদ্র, ওই ছিদ্রটা যদি একবার খুলে যায়, তাহলে ওই মাইটোকন্ড্রিয়ার ভিতরে এনজাইমগুলো বেরিয়ে আসবে। যেই এনজাইমের মধ্যে অন্যতম একটা হচ্ছে ক্যাসপেজ, যেটা কিনা অ্যাক্টিভেশন হয়ে গেলে আমাদের অ্যাপোপ্টোসিস স্টার্ট হয়ে যায়। ওকে, আর সেল অ্যাপোপ্টোসিস বাই ক্যাসপেজ, একই জিনিস বললাম। এখন আসি আমরা যে সেলের মধ্যে যে ক্যালসিয়াম আছে, সেই ক্যালসিয়াম অ্যাক্টিভেশন হলে আমরা বলছিলাম যে এনজাইমগুলো অ্যাক্টিভেশন হয়। কী কী এনজাইম আছে, এরকম আছে এটিপিএস। সেটা কি করবে, এটিপিকে ব্রেকডাউন করে ফেলবে। এর ফলে আগেই এটিপি কম ছিল, আরও এটিপিএসের কারণে আরও এটিপি কমে যাবে। ফসফোলাইপেজ ফসফোলিপিডকে ধ্বংস করবে। ফসফোলিপিড হচ্ছে সেল মেমব্রেনের একটা অংশ। তারপরে আসছেন প্রোটিয়েস কি করবে, প্রোটিনকে সাইটোস্কেলিটাল যে প্রোটিন আছে সেটাকে কিন্তু ব্রেকডাউন করে দিবে। ফলে সেলের যে আর্কিটেকচার সেটা কিন্তু লস হয়ে যাবে। আর এন্ডোনিউক্লিয়াস কি করবে, ডিএনএ এবং
নিউক্লিয়ার ক্রোমাটিন তাদেরকে ফ্র্যাগমেন্ট করে ফেলবে, এর ফলে সেই ডিএনএ এবং ক্রোমাটিনও ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়ামের সোর্স কী এবং কনসিকুয়েন্স কী। সোর্স হচ্ছে বলছিলাম যে মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর বেড়ে গেলে কী হবে, এটিপি কমাবে, ফসফোলিপিড কমিয়ে দিবে, এর ফলে সেল মেমব্রেন ধ্বংস হবে, প্রোটিনকে ডিসরাপশন করবে, এর ফলে সাইটোস্কেলেটাল প্রোটিন ধ্বংস হয়ে যাবে। আর এন্ডোনিউক্লিয়াস কী করবে, নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমাটিন আছে সেটাকে ফ্র্যাগমেন্ট করবে, ব্রেকডাউন করে ফেলবে। ওকে, তাহলে এটিপি ডিপ্লেশনের পরবর্তী ইফেক্ট কী কী আমরা অলরেডি সব জেনে গেছি। তারপরে একটু জানি যে সেলুলার সোয়েলিং রিভার্সিবল হতে পারে, রিভার্সিবল কোন পর্যন্ত আমরা গতদিন বলেছি যে রিভার্সিবল ইনজুরিতে দুইটা হয়, সেলুলার সোয়েলিং এবং ফ্যাটি চেন। এটা হচ্ছে সেলের সোয়েলিংয়ের ফলে সেল মেমব্রেনের একটা ডিসরাপশন হবে। সেল মেমব্রেনের কী কী ডিসরাপশন হতে পারে, লস অফ মাইক্রোফিলার, তারপরে এর ফলে কী হতে পারে, আরও ব্লেবিং তৈরি হতে পারে, ফোসকার মতো তৈরি হবে। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সোয়েলিং হবে, কিন্তু স্টিল দেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিন্তু রাইবোজোমের ডিটাচমেন্ট হবে না। ডিটাচমেন্ট একবার হয়ে গেলে কিন্তু প্রোটিন মেশিনারি লস, সুতরাং ইরিভার্সিবল চেঞ্জ হয়ে যাবে। আর মাইলিন ফিগার দেখা যাবে, ওই যে ফসফোলাইপেজ যদি অ্যাক্টিভেশন হয় তাহলে ফসফোলিপিড নষ্ট হয়ে ওখানে মাইলিন ফিগার দেখা যাবে। আচ্ছা, আর গ্লাইকোলাইসিস বাড়বে, কিন্তু অ্যানারোবিক গ্লাইকোলাইসিস যেটা, এর ফলে কী হবে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে পিএইচ কমে যাবে, নিউক্লিয়ার ক্রোমাটিন ক্লাম্পিং হবে, আর গ্লাইকোজেনও কমে যাবে। এর ফলে কি হবে, এর ফলে লাইসোজোমাল এনজাইম, এই যে এখানে গিয়ে ইরিভার্সিবল চেঞ্জ, লাইসোজোমাল এনজাইমটা যদি একবার রিলিজ হয়ে যায় তখন কিন্তু আর সে রিভার্সিবল থাকবে না, গেল। আর মেমব্রেন ইঞ্জুরি যতটুকু হয়েছিল সেলুলার সোয়েলিংয়ে, তারপরে এর চেয়ে বেশি যদি হয়ে যায় সেটা হচ্ছে ফসফোলিপিড লস হয়ে যাবে পুরোপুরি, সাইটোস্কেলিটাল যে অর্গানেলিগুলো আছে সাইটোস্কেলিটানটাও অল্টারেশন হয়ে যাবে, ফ্রি রেডিক্যাল তৈরি হবে, লিপিডটাও ব্রেকডাউন হয়ে যাবে। এর ফলে এনজাইমগুলা সেলের মেমব্রেনের আগের যে লস হয়েছিল রিভার্সিবলে সেটাতেও ছিদ্র তৈরি হবে না, কিন্তু এখন মেমব্রেনের পুরো ছিদ্র তৈরি হয়ে যাবে। এর ফলে সেলের ভিতরে যে অর্গানিকগুলো আছে সেই অর্গানিকগুলো বাইরে চলে আসবে। এই যে বাইরে চলে আসলো, এর ফলে কিন্তু এরকম কে আছে, যেমন ক্রিয়েটিন কাইনেস, ল্যাকটেট ডিহাইড্রোজেনেস, এবং একই সাথে ক্যালসিয়ামটা আবার ভিতরে ঢুকবে। এই যে এনজাইমগুলো বেরিয়ে আসলো, এই এনজাইমগুলো কিন্তু আমাদের সেলের জন্য দরকারি ছিল, সেই আবার গ্লাইকোলাইসিসের জন্য। এইগুলো যখন আরও বেরিয়ে আসবে তখন তো আরও এটিপি ডিপ্লেশন হবে, ফলে এই সেল আর রিভার্সিবল থাকবে না, ইরিভার্সিবল সেল ডেথ হয়ে যাবে। ওকে, এখন এই যে এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে সেলের মেমব্রেন ড্যামেজ হয়ে ভিতর থেকে এনজাইম বাইরে চলে আসছে, এই এনজাইমগুলো কি আসলে বাইরের জিনিস? না, এই এনজাইমগুলো বাইরে কখনোই ছিল না, এরা হচ্ছে একটা ফরেন বডি শরীরে ঢোকা মানেই সেখানে ইনফ্লামেশন তৈরি হবে, ফলে সেল ডেথ ঘটলে আমাদের শরীরে কিন্তু ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন কিন্তু শুধু ইনফেকশাস এজেন্ট যেমন ব্যাকটেরিয়া ভাইরাস শরীরে ঢুকলেই হয় না, সেল ডেথের কারণেও হয়, যেটা আমরা পরে সেকেন্ড চ্যাপ্টারে ইনফ্লামেশন চ্যাপ্টারে গিয়ে পড়ব। আর এই যে সেলের ভিতরে যে পিএইচ কমে গেছে, পিএইচ কমে যাওয়ার ফলে কি হবে, ব্যাজোফিলিয়া কমে যাবে, সেলের ভিতরে যে মানে বেইজ যে উপাদানগুলো সেইগুলোর পরিমাণ কমে যাবে। এর ফলে সেলের কালার কিন্তু একটু লালচে হবে, কারণ হচ্ছে আমরা জানি আমরা সেলকে স্টেইন করি হচ্ছে হিমাটক্সিলিন এবং ইওসিন দিয়ে। হিমাটক্সিলিন হচ্ছে সেলের অ্যাসিডকে ধরে, যেমন নিউক্লিয়ার ক্রোমাটিন সেটা হচ্ছে অ্যাসিড, এইটা হচ্ছে হিমাটক্সিলিন হচ্ছে ব্যাজোফিলিয়া। কিন্তু যেহেতু সেলের ভিতরে এই যে নিউক্লিয়ার ক্রোমাটিন সেটা নষ্ট হয়ে যাবে, এর ফলে কি বলে হিমাটক্সিলিন আর ধরবে না, ফলে ইউসিনোফিল ধরবে, এর ফলে ব্যাজোফিলিয়া কমে যাবে, কমে গিয়ে ওখানে ইউসিনোফিলিয়া বাড়বে, একটু সেলটার কালারটা লাল হয়ে যাবে।
ওকে, এটা আমরা পরে আবার আরেকটু সুন্দর করে বোঝার চেষ্টা করব। ওকে, আজকে আমরা এইটুকুই শেষ করি। আগামী দিন আর একটু ভালো করে, আগামী দিনই শেষ হয়ে যাবে আমাদের এটা। আগামী সোমবার নেক্সট ক্লাসে পড়াবো। সেই পর্যন্ত গুড বাই।